তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা মাইনরের সাজেশনস দিয়ে দেবো। যাদের এমডিসি রয়েছে, যাদের লাগবে একটুখানি কমেন্ট করে জানাতে পারে। এমডিসির জন্য তারা সেপারেট ভিডিও পোস্ট করতে হবে, কেননা ডিফারেন্ট পেপারের ডিফারেন্ট টাইপের কোশ্চেন সেট আমাকে করতে হচ্ছে। পার্টিকুলারলি এটা মাইনরদের জন্য, যারা মাইনর রয়েছে। সো এমডিসি মাইনর তারাও পড়তে পারবে, যাদের অনার্স ছিল আর বাংলা মাইনরে আছে তোমরা কিন্তু পড়তে পারবে। একটা কথা বলে দিই, দুদিন আগে বা একদিন আগে তোমাদের এই বাংলার অনার্স পেপারের পরীক্ষা হয়েছে, ডিএসসি2 পরীক্ষা হয়েছে। তো তোমাদের সিলেবাস ওদের সিলেবাস তো একই। 2025-এ অনার্স, 2025 বাংলা অনার্স এর যতগুলো প্রশ্ন এসেছিল 15 মার্কস এবং 5 মার্কস অর প্রশ্ন সমেত সমস্ত সাজেশনস থেকে প্রশ্ন দিয়েছিল, একটাও বাইরে আসেনি। শুধু এই 2025 বলেই নয়, 2024-এ তোমাদের এই একই সিলেবাসের ওপরেই অনার্সদের পরীক্ষা হয়, মাইনরদের পরীক্ষা হয় আর এমডিসিদের পরীক্ষা হয়। এই তিনটে পরীক্ষাতেই 2024-এ সব কটা প্রশ্ন সাজেশন থেকে ছিল। আলটিমেটলি টোটাল এই সিলেবাসের ওপরে সিসিএফে 4বার পরীক্ষা হয়েছে, 4বারই ইনক্লুডিং অর প্রশ্ন সহ সমস্ত প্রশ্ন সাজেশন থেকে কমন চলে এসেছে। মানে পরীক্ষাতে যে কটা প্রশ্ন দিয়েছে 15 এবং 5 সব কটা চলে এসেছে। তো পার্টিকুলারলি হচ্ছে কি যে অনার্সরা কী করেছিল, কমন পাওয়ার পরে মানে বহুত কোশ্চেন্স অর প্রশ্ন সহ সব কোশ্চেন্স নর্মালি কমন পাওয়ার পরেও কেউ একটা জানালো না কমেন্ট করে যে কমন পড়েছে না পড়েছে। তো আমি আর সেক পেপারের সাজেশন পোস্ট করিনি। তো ইউজুয়ালি এবার তোমরাও ভেবে দেখো যে নর্মালি যদি পরের সেমিস্টারে নর্মালি সাজেশনস পাও, যদি কমন পাওয়ার পরের কথা বলছি, যদি এমন করো তাহলে পরের সেমিস্টার থেকে পোস্ট করবো না। আমি ইংলিশ পড়ায় বাংলা না পোস্ট করলে আমার কিছু যা আসবে না। যাই হোক, পোস্টগুলো দেখে নাও, অ্যান্ড আশা করছি তোমরাও আগের বারের মতো বা এইবারের মতো অনার্সের মতোই তোমরাও কমন পেয়ে যাবে। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির পরিচয় দাও। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণটি বিষয় দাও। উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের মডিউল 1 আর মডিউল 2 থেকে আমি বেশি প্রশ্ন রাখিনি, মডিউল 3টা অত্যন্ত বড়, সেখান থেকে কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে উদাহরণ সহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপ আলোচনা করো। বা বলতে পারে, এগুলো কিন্তু অর প্রশ্ন, বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। এবং এইগুলো কিন্তু তোমাদের 5 মার্কসে পড়তে পারে। ধ্বনি, বর্ণ ও অক্ষর সংজ্ঞা দাও, উদাহরণ সহ পরিচয় দাও। বা অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম। তোমাদের পরীক্ষাতে অক্ষর এবং ধ্বনি আর বর্ণ, পার্টিকুলারলি ধ্বনির সাথে বর্ণ দিয়ে দেয় বা বর্ণের সাথে অক্ষর দিয়ে দেয়, এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে দেয়। ওই কারণের জন্য আমি এখানটায় অক্ষর, বর্ণ, ধ্বনি তিনটেকে কম্বাইন করে প্রশ্ন রেখেছি। তোমরা চাইলে সেপারেটলি নর্মালি হচ্ছে কি সবগুলো প্রশ্ন করতে পারো, আদারওয়াইজ একটা মাস্টার নোট বানিয়ে নেবে, তোমাদের নোটসগুলো ইউজ করে তাহলে কিন্তু হয়ে যাবে। এবং যদি কপাল ভালো থাকে তোমাদের এই দুটো প্রশ্ন থেকে মডিউল 1 থেকে কমন পেয়ে যাবে। 15 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। যাই হোক, এবার চলো নেক্সট প্রশ্ন, বাকধ্বনি কি? বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান গুলির নাম লেখো। মানে এই প্রশ্নটা, মানে এই ব্যঞ্জন ধ্বনি যেটা আছে না, ওপরের একের দাগের প্রশ্ন আর 3 দাগের প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য নেই, একই অ্যান্সার হবে। শুধু ওই বাকধ্বনিটাকে দেখে রাখবে, আদারওয়াইজ এই পার্টটা তো একই। তাহলে দুটো প্রশ্ন দিলাম পার্টিকুলারলি এখন অবধি। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, পার্টিকুলারলি তোমাদের শব্দভাণ্ডার থেকে 2024-এ প্রশ্ন দিয়ে দিয়েছিল। তো ক্যালকাটা ইউনিভার্সিটি করে কি, যে প্রশ্ন দিয়েছে, ধরো তোমাদের হচ্ছে কি যে এই প্রশ্নটা কোনো একটা পার্টিকুলার ধরো প্রশ্ন দিয়েছিল তোমাদের এখান থেকে, এই 2024-এ মাইনরদের। তোমাদের বলে দিচ্ছি আমি শব্দভাণ্ডার থেকে কি প্রশ্ন দিয়েছিল। শব্দভাণ্ডারের রেখাচিত্র, মানে এই ভাগটা, এই প্রশ্নটা দিয়েছিল তোমাদের, যেটা হুবাহু কমনও পড়েছিল, যদিও এই প্রশ্নটা দিয়েছিল তোমাদের এর আগের বারে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি করে কি, যে প্রশ্নটা ধরো শব্দভাণ্ডার একটা টপিক, তো শব্দভাণ্ডার একটা টপিক হলে এই টপিকটা সেম প্রশ্ন যেটা অনার্সদের বা এর আগের বারে 2024-এর প্রশ্নতে দিয়েছিল সেটা দেবে না, সেম প্রশ্ন দেবে না, বাট এই ধরনের সেম টপিকের অন্য ধরনের প্রশ্ন দেবে। মানে বাংলা কথা, তোমাদের 2024-এর যে প্রশ্নটা হুবাহু পড়েছিল সেই প্রশ্ন তোমাদের আর পড়বে না, বাট সেই প্রশ্নের যে টপিক, সেই টপিকের প্রশ্ন তোমাদের পড়তে পারে। তো পার্টিকুলারলি তোমাদের কিন্তু এবারে এই শব্দভাণ্ডারের নবগঠিত শব্দ বিষয় আলোচনা করো, বাংলা শব্দভাণ্ডার সম্পর্ক আলোচনা করো, বা বাংলা ভাষার শব্দভাণ্ডারে কী ধরনের শব্দ বহু ব্যবহৃত হয়েছে উদাহরণ সহ আলোচনা করো, বা বাংলা শব্দভাণ্ডারকে কটি ভাগে ভাগ করা সেগুলি কী কী, তৎসম, তদ্ভব, অতসম শব্দ আলোচনা করো, এভাবে কিন্তু ঘুরিয়ে দেয়। মানে এই প্রশ্নটা আর পড়বে না তোমাদের, এটা যেহেতু আগের বারে দিয়েছে তোমাদের, এই প্রশ্নটা আর পড়বে না। বাদ বাকি এই টপিক, মানে এই টপিক রিলেটেড বাদ বাকি প্রশ্নগুলো পড়বে। বুঝে গেছে? যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই টপিকটা ফলো করবে, আদারওয়াইজ প্রথম দুটো প্রশ্ন মধ্যে কমন পেয়ে যাবে। একটা এক্সট্রা প্রশ্ন বলতে পারো, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুসারে ব্যঞ্জন
স্বরধ্বনির প্রধান পার্থক্য আলোচনা করো। যদি প্রশ্ন হয় তাহলে এই দুটো প্রশ্ন কাজে লাগবে। এবার এই প্রশ্নটা অনার্সদের পড়েছিল, এবারের কথা বলছি 2025-এ, এবং আমি এটা বাদ দিলাম, মানে এবারে অনার্সদের প্রশ্ন তোমাদের পড়তে পারে, বাট আমি এটা বাদ দিয়েছি। আর একটা কারণ আছে যে তোমাদের 2024-এ মাইনরদেরও এই প্রশ্নটা দিয়েছিল, ওই কারণের জন্য বাদ দিয়েছি। বাট এই প্রশ্নটা 5 মার্কের জন্য তোমাদের পড়তে পারে বা পড়বে, ঠিক আছে? মানে ব্যঞ্জন ধ্বনি তোমাদের ইম্পর্টেন্ট, বাট স্বরধ্বনি তোমাদের 5 মার্কসের জন্য এবার পড়ার চান্স আছে। তো পার্টিকুলারলি ওপরের ওই প্রথম দুটো প্রশ্ন খুব ভালো করে নেবে, মানে প্রথম 3টে প্রশ্ন আর দুটো প্রশ্ন একই, 3 নম্বর প্রশ্নটা বললাম একই দাগের প্রশ্নের মতো, তা টোটাল 4টে প্রশ্ন দিলাম ওপরের 15 মার্কসের জন্য। ওই 4টে প্রশ্ন ভালো করে রাখবে, দেন তারপরে এইখানটায় আসবে। এবার 5 মার্কসের জন্য বেশি প্রশ্ন এখান থেকে না করলেও চলবে, মানে তুমি 5 মার্কসের জন্য জাস্ট এই প্রশ্নটা দেখে রাখো, আদারওয়াইজ যদি করতে চাও জাস্ট এই প্রশ্নটা দেখে রাখো, আদারওয়াইজ এখান থেকে কোনো প্রশ্ন আর করতে লাগবে না, ঠিক আছে? সম্মুখ স্বরধ্বনি দেখে রাখতে পারো একবার। এবার আসি মডিউল 2। মডিউল 2-এ পার্টিকুলারলি হচ্ছে কি যে তোমাদের এর আগের বারে যে প্রশ্নগুলো পড়েছিল মডিউল 2 থেকে, মডিউল 2-এ তুমি একটা জিনিস যদি চেক করে দেখো, আগের বারে 3টে প্রশ্ন এই সিলেবাসের উপরে, এবং এইবারে আর একটা প্রশ্ন, 4টে প্রশ্ন। প্রত্যেকবার এই 4টে পেপার হয়েছে, 4টা পেপারে নর্মালি প্রত্যেকবার যে কটা প্রশ্ন দিয়েছে, একদম যে কটা যেমনভাবে দিয়েছে ঠিক তেমনভাবে নর্মালি রাখা ছিল। এবারেও দেখতে পারো অনার্সদের কোশ্চেন তুলে রেখে। তো পার্টিকুলারলি তোমাদের এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, বাংলা ও উপভাষার পার্থক্য কি, ভাষা ও উপভাষার পার্থক্য কি, বাংলা আঞ্চলিক উপভাষার কত রকমের স্থান আলোচনা করো, যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। অনার্সদের এবারে 15 মার্কসের জন্য এই প্রশ্নটা দিয়েছিল, ওটা রাখা ছিল, ঠিক আছে? অনার্সদের এইবারের কথা বলছি, ডারি। তো এবার এখানটায় দেখো, যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক আলোচনা করে এইভাবে দিতে পারে ডিরেক্টলি, তখন তোমার তো ইজি হয়ে যাবে। তুমি বঙ্গালী মুখস্থ করে নাও, বা রাঢ়ী মুখস্থ করে নাও, বা বরেন্দ্রের মুখস্থ করে নাও, যে কোনো একটি যেটা মুখস্থ করে গেছো, দেন সেটা রূপতাত্ত্বিক আর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখে দিলে হয়ে যাবে। এবার যদি মেনশন করে দেয় যে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, তাহলে কিন্তু সমস্যা। ওই কারণের জন্য ওদেরকে নর্মালি হচ্ছে কি যে বঙ্গালী আর বরেন্দ্রী আর রাঢ়ী দিয়েছিলাম অনার্সদের জন্য, তো রাঢ়ী পড়ে গেছে। তো তোমরা এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরা হচ্ছে কি যে বঙ্গালী আর বরেন্দ্রীটা পড়ে যাও, আর এই দুটো প্রশ্ন একটুখানি 5 মার্কসের জন্য দেখে যেতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। বা প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, মানে এই রাঢ়ীটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। ওদের রাঢ়ীটা এইভাবে দিয়েছিল, আমি যেভাবে রেখেছিলাম ঠিক সেইভাবে দিয়েছে অনার্সদের এইবার 2025-এ, বাট তোমাদের কিন্তু রাঢ়ীটা এইভাবে ঘুরিয়েও আসতে পারে। যে উপভাষা কাকে বলে, বাংলা উপভাষার সংখ্যা কটি, রাঢ়ী উপভাষা 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। বুঝে গেছে? হুবাহু, মানে এটা হুবাহু পড়ে গেছে ওদের। তো তোমরা কি বললাম যে তোমরা পার্টিকুলারলি বঙ্গালী উপভাষা, বরেন্দ্র উপভাষা আর রাঢ়ী উপভাষা 3টে উপভাষা করে রাখবে। সবার আগে করবে হচ্ছে কি রাঢ়ী। তোমাদের এর আগের বারে এখান থেকে অন্য প্রশ্ন দিয়েছো, তো রাঢ়ীটা কিন্তু সবার আগে করবে, ঠিক আছে? দেন তারপরে বঙ্গাল, তারপর বরেন্দ্রী, এখান থেকে 3টে করলে হয়ে যাবে। বাদ বাকি এই ঝাড়খণ্ড আর কামরূপীটা একটু জাস্ট নর্মাল চোখে দেখে যাবে। এবার আসি হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা, তোমাদের পার্টিকুলারলি অনার্সদের শব্দ পরিবর্তন দিয়েছে, ঠিক আছে? শব্দ পরিবর্তনের ধারা, ওটা হুবহু কমন পড়তো, দেখাচ্ছিও হুবহু কমন পড়ে গেছে। আনফর্চুনেটলি তোমাদের 2024-এ মাইনরদেরও শব্দ পরিবর্তন দিয়েছিল, তো তোমাদের এবার ধ্বনি পরিবর্তনটা ইম্পর্টেন্ট। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা। যদি কভার ভালো থাকে, আরেকবার বলে দিচ্ছি, যদি কভার ভালো থাকে তোমরা কিন্তু এই প্রশ্নটা পেয়ে যাবে, মানে এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমরা 15 মার্কসের আর 5 মার্কসের প্রশ্ন কম পেয়ে যেতে পারো। যেহেতু ধ্বনি পরিবর্তন ওদের দিয়ে দিয়েছে, বা তোমাদের 2024-এও দিয়ে দিয়েছে মাইনরদের জন্য, তোমরা ধ্বনি পরিবর্তনটা 5 মার্কসের জন্য করবে। 5 মার্কসের জন্য ধ্বনি পরিবর্তনটা এইভাবে আসতে পারে যে শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, শ্রেণী ভাগ সহ সমীকরণের পরিচয় দাও। এবার যেটা ওদের পড়েছে, ঠিক আছে, ওদের যেভাবে পড়েছে তোমাদেরও মানে তোমাদের প্রশ্নটা অনার্সদের দিয়েছে এবারে, এই হচ্ছে ব্যাপার। তার মানে আর পড়তে হবে না তোমাদের আর ওই প্রশ্নটা। তোমাদের যে প্রশ্নগুলো প্রত্যেকটা মডেল থেকে দিয়েছিল, তোমাদের প্রশ্ন 2024-এ মাইনরদের প্রশ্ন, সেটা হচ্ছে কি 2025-এ অনার্সদেরটা দিয়েছে, অনার্সদের জন্য দিয়েছে, ঠিক আছে? তাহলে একই প্রশ্ন হয়ে গেল না, তো আর পড়তে হবে না তোমাদের। তাহলে তাহলে শব্দ পরিবর্তনটা তোমরা 5 মার্কসের জন্য পড়ে রাখবে, আর ধ্বনি পরিবর্তনটা 50 মার্কসের জন্য পড়ে রাখবে। বুঝা গেছে? এবার যদি কিছু এক্সট্রা প্রশ্ন পড়তে, আচ্ছা যেটা ভাইটাল একটা ব্যাপার, টোটাল 4টে পরীক্ষা হয়েছে এই সিলেবাসের উপরে 2024 আর 2025-এর অনার্সদের পরীক্ষাটা মিলে। আমার এখান থেকে প্রত্যেক কটা প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি তুলেছে, ইচ অ্যান্ড এভরি, প্রত্যেক কটা। তোমাদের 2024-এ মাইনরদেরও যে কটা তুলেছিল এখান থেকে তুলেছে, অনার্সদের তুলেছিল 2024-এ সে কটা এখান থেকে তুলেছে, এমডিসি যেখান থেকে তুলেছে এখান থেকে তুলেছে, এর বাইরে আর কোনো টপিক এখান থেকে তোলে না।
এবার নর্মালি হচ্ছে কি যে তোমাদের 2024-এর মাইনরদের প্রশ্ন অনার্সদের জন্য দিয়ে দিয়েছিল। এবারে মানে 2024-এর তোমাদের মাইনর যে প্রশ্নটা ছিল সেখান থেকে 2025-এ অনার্সদের টপিকগুলো মানে অনার্সদের প্রশ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে নর্মালি। এবার তোমরা কি করবে? তোমরা পার্টিকুলারলি এই প্রশ্নগুলো তোমাদের মাইনরদের জন্য 2024-এ পড়েছিল, তোমরা এই টপিকগুলো পরে করবে। কেন বলছি? প্রথমে এই স্বরাগম, স্বরসংহতি, ব্যঞ্জনাগম, অপিনিহিতি, বিষমী ভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন, বিপর্যস, এইগুলো ভালো করে করে নেবে তোমরা। বোঝা গেছে? এইগুলো ভালো করে করে নেওয়ার পরে এই বাদ বাকিগুলো যেগুলো অনার্সদের পড়েছে বা তোমাদের 2024-এ পড়েছে সেই প্রশ্নগুলো তোমরা লাস্টের দিকে দেখবে। তার কারণ এই যেগুলো তোমাদের মানে হাইলাইট করা নেই, মানে এইগুলো এইগুলো যে হাইলাইট করা নেই এগুলো তোমাদের করতে হবে এবারে অনার্স পেপারের জন্য, এই মাইনর তোমাদের পেপারের জন্য, ঠিক আছে? এগুলো তো 15 মার্কসের জন্য দেয়। তোমাদের এখান থেকে একটা 15 মার্কসের জন্য দেয়, আর হচ্ছে কি একটা 5 মার্কসের জন্য দেয় এই জায়গা থেকে, ঠিক আছে? তো যেগুলো হাইলাইট করা আছে সেগুলো থেকে তোমাদের 5 মার্কসের জন্য পড়তে পারে, আর যেগুলো হচ্ছে কি যে হাইলাইট করা নেই মানে এইগুলো স্বরাগম, স্বরসংহতি, এগুলো 15 মার্কসের জন্য দেবে। বুঝতে পারলাম? এখান থেকে পার্টিকুলার আমি কটা প্রশ্ন দিয়েছি টোটাল? টোটাল তোমাদের আমি 3টে প্রশ্ন দিয়েছি, আর এখান থেকে একটা দাগ দিলাম, ঠিক আছে? ধরো 4টে প্রশ্ন ধরো দিলাম, আর কোনো প্রশ্ন করতে হবে না। এই জোর কলমটা কীভাবে ঘুরে আসতে পারে দেন সেটা দেখানো এখানটায়, আর কিছু প্রশ্ন করতে হবে না। এই প্রশ্নগুলো দেখে যেও, যদি প্রশ্ন খুব কঠিন আসে তাহলে কাজে লাগবে, আদারওয়াইজ বাদ দাও। এবার এক্সট্রা কিছু প্রশ্ন ছিল এখান থেকেও আসে, মানে ঘুরিয়ে ফিরে, যদি করতে চাও এটা করতে পারো, আদারওয়াইজ বাদ দাও। এবার আসে হচ্ছে কি মডিউল 3। মডিউল 3 থেকেও প্রত্যেকবার মানে অনার্সদের এইবার 2025, 2024-এর মাইনা, 2024-এর এমডিসি, 2024-এর অনার্স সব কটা যে কটা প্রশ্ন দিয়েছে মোটামুটি এখান থেকে পড়ে গেছে হুবাহু। এবার দেখো তোমাদের এর আগের বারে 2024-এ মাইনরদের জন্য অব্যয়টা 5 মার্কসের জন্য দিয়েছে, সেই প্রশ্নটা অনার্সদের 2025-এ আবার 15 মার্কসের জন্য দিয়ে দিয়েছে। তো অব্যয়টা কিন্তু ইম্পর্টেন্ট। এবার ওর প্রশ্নগুলো কীভাবে আসতে হবে দেখে নিও। অথবা প্রশ্ন অব্যয় করার পরে তোমরা করবে বিভক্তি, বিভক্তি দেখে নিও, ঠিক আছে, কীভাবে আসতে পারে। দেন তারপরে করবে ব্যঞ্জন বচন। আশা করছি এই 3টের মধ্যে থেকে তোমরা একটা 15 মার্কস পেয়ে যাবে, একটা 5 মার্কসও পেয়ে যেতে পারো। মানে একটা 15 মার্কস প্রত্যেকটা মডেল থেকে একটা করে 15 মার্কস, একটা করে 5 মার্কস আছে। তো তোমরা এই 3টে থেকেই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো একটা 5 মার্কস, একটা 15 মার্কস। তাও কিছু এক্সট্রা প্রশ্ন করে রাখবে, যেমন প্রত্যয়টাও তোমাদের এর জন্য ইম্পর্টেন্ট। সমাজটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, বাট সমাসের এইভাবে আসতে পারে তোমাদের ঘুরিয়ে। সমাজ তোমাদের যেভাবে দিয়েছিল সেভাবে আসবে না, এভাবে আসতে পারে। নেক্সট কারকটাও কিন্তু তোমাদের এবার ইম্পর্টেন্ট। তোমাদের দেখো মডিউল 1 থেকে আমি 4টে প্রশ্ন দিয়েছি, মডিউল 3 থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি, আর এই মডিউল থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? তাও বলে দিলাম যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোনগুলো। অ্যান্ড একটা কথা বলে দিই, আমি অথবা প্রশ্নগুলো বলছি না, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু বাংলার ক্ষেত্রে হুবাহু আমার কোশ্চেন্সগুলো তোলে। তো তোমাদের ধরো পরীক্ষাতে এই প্রশ্নটা হুবাহু পড়লো না, আর কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কমন পড়েনি, দেখবে হয়তো এই প্রশ্নটা হুবাহু তুলেছে বা এই প্রশ্নটা হুবাহু তুলে দিয়েছে, এরকম কিন্তু করবে। তো আর প্রশ্নগুলো দেখে রাখবে। নেক্সট সমাস, সমাজটাও কিন্তু তোমাদের এবার ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের একটুখানি সাম আপ করে দিচ্ছি। সমাজটা খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে কি যে সমাস করার পরে তোমরা হচ্ছে কি যে বচনটা খুব ভালো করে করবে। সমাস বচন হয়ে গেল, তারপর বিভক্তি, বিভক্তি হয়ে গেল, দেন তারপর অব্যয়, ঠিক আছে? সমাস বচন অব্যয় বিভক্তি। নেক্সট হচ্ছে কি তারপরে হচ্ছে কি তোমরা করবে কারক, কারক করার পর হচ্ছে কি যে প্রত্যয় করবে। এইটুকু করে গেলে হয়ে যাবে। বাদ বাকি এই যে সমাসের এটা, নেক্সট হচ্ছে কি তোমাদের এই প্রশ্নগুলো তুমি চাইলে বাদ দিতে পারো, এটা 5 মার্কসের জন্য দেয়, এই প্রশ্নটা 5 মার্কসের জন্য দেয়। এবার তোমাদের যেহেতু হচ্ছে কি যে ক্রীড়ার কাল চলে এসছে, 2024-এ চলে এসছে, এবং সেই প্রশ্ন তোমাদের এবার অনার্সদের জন্য দিয়েছে। তো যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার কাজে লাগবে, আদারওয়াইজ লাগবে না কাজে, দেখে যাবে কিন্তু। এবার পার্টিকুলারলি হচ্ছে কি এটা অনার্সদের জন্য দিয়েছে, এই প্রশ্নটা অনার্সদের জন্য দিয়েছে, এটা অনার্সদের জন্য দিয়েছে। জাস্ট দেখে নিই অনার্সদের জন্য নর্মাল হচ্ছে কি এটাও দিয়েছে কিনা। ক্রীড়ার কাল, ক্রীড়ার কাল পার্টিকুলারলি হচ্ছে কি দেয়নি, ওদের অব্যয়টা দিয়েছিল। ক্রীড়ার কালটা হচ্ছে কি তোমাদের এর আগের বারে 2024-এ মাইনাসের জন্য দিয়েছে, ওই কারণের জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। বাট এটা 5 মার্কসের জন্য দেখে যাবে। এই চ্যাপ্টার থেকে এই জাস্ট দুটো টপিক 5 মার্কসের জন্য দেখে যাবে, আর কোনো প্রশ্ন 5 মার্কসের জন্য দেখতে লাগবে না, দিলাম না আমি এখান থেকে, ঠিক আছে? ধর্নাত্মক অব্যয়টা জাস্ট চোখের দেখা দেখে যেতে পারো, আদারওয়াইজ দিলাম না। তাহলে পার্টিকুলারলি হচ্ছে কি এখান থেকে আমি টোটাল 10টা প্রশ্ন দিয়েছি, 5
এবং 15 মার্কস মিলিয়ে তার মধ্যে থেকে 4-5টি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি এবং 5 মার্কসের জন্য স্পেসিফিকলি এই দুটো প্রশ্ন বলেছি, যেহেতু ওটা তোমাদের আগের বারে পড়েছিল, এটা 5 মার্কসের দেওয়ার চান্স আছে। এই গোটা প্রশ্নগুলো করে যাও, এর বাইরে একটা প্রশ্ন তুমি দেখতে পাবে না। সো থ্যাংক ইউ, অ্যান্ড পরীক্ষা দিয়েছি একটুখানি কমেন্ট করে জানিয়ে দেবে যে কমন পেয়েছিলে কি।